হাসিনা তার নিজকে এবং তার নিজের আত্মীয় স্বজন পরিবারকে এই দল এবং এই দেশের থেকে বেশি ভালোবাসে, এটা মাথায় রেখেন। সে এবং তার বাপ সবাই কিন্তু একাধিকবার এই দেশ ছেড়ে পালাইছে, দল ছেড়ে পালাইছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। 23শে জুন ঐতিহাসিক একটা দিন, পলাশী দিবস। 1757 সালের সেই দিনটাতে সুবে বাংলা যেটা ছিল আপনার বাংলা বিহার উড়িষ্যা মিলায়ে এই যে বিশাল নবাবী আমল ছিল, সেই নবাব সিরাজউদ্দৌলার খুবই দুর্ভাগ্যজনক পতন হয়েছে এবং যেটার জন্য এখানকার উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায় যেমন জড়িত ছিল, নবাবের পরিবারের আত্মীয় স্বজনরা জড়িত ছিল, যারা ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। আলিবর্দী খানের হাত থেকে ক্ষমতাটা এত ছোট একটা যুবরাজের কাছে যাবে, তার থেকে মীর জাফর আলী খান মনে করলেন যে আমি তো এখানকার সর্ববাহিনীর প্রধান, অতএব এটার জন্য তো আমিই সবচেয়ে যোগ্য। অতএব এই ক্ষমতার টানাপোড়েন, তারপরে হচ্ছে উচ্চবর্ণের হিন্দুদের সাথে দ্বন্দ্ব, মুসলমানদেরকে এলাকাচ্যুত করা, ক্ষমতাচ্যুত করা, এবং এর ভিতরে হচ্ছে আন্তর্জাতিক ক্ষমতার যে দ্বন্দ্ব রয়ে গেছে, পর্তুগিজ এবং ফ্রেঞ্চ কলোনির সাথে ব্রিটিশ কলোনির যে দ্বন্দ্ব, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই জায়গাটাতে ব্যবসাটা কে করবে, কে নিয়ন্ত্রণ করবে, কলকাতা বন্দরের নিয়ন্ত্রণ কার থাকবে, ট্যাক্সেশন, জমিদারি সব কিছু মিলায়। তার ফলশ্রুতিতে যেটা হয়েছে দিন শেষে যে সিরাজউদ্দৌলার অনেক অনেক বেশি পরিমাণ সোলজার, সেনাবাহিনী, অস্ত্র ভাণ্ডার সব কিছু থাকার পরেও যুদ্ধে সে দুঃখজনকভাবে পরাজিত হয়েছেন এবং শুধু পরাজিত হন নাই, তাকে জীবন দিতে হয়েছে এটার জন্য। যারা এই ক্ষমতার রাজনীতিতে ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রিটিশদের হয়ে ষড়যন্ত্র করেছেন, দালালি করেছেন, তারাও কিন্তু খুব ভালো থাকেন নাই। মীর জাফর আলী খান যদিও তাকে অনেকেই ট্রেইটর বলতে নারাজ, হিস্টোরিয়ানরা অনেকেই তাকে বলেছেন তিনি সিম্পলি ক্ষমতার জন্য কাজটা করেছেন এবং তখনকার সময়ে সারা দুনিয়া ক্ষমতার নিয়ন্ত্রণ কাঠামো যে ব্যবস্থাপনাটা ছিল, সেই ব্যবস্থার ভিতরে এটাই ছিল ক্ষমতা অধিগ্রহণ করবার একমাত্র জায়গা। রাজপরিবারের বাইরে যদি কেউ রাজা বাচ্চা হতে যেতেন, গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, তাকে এভাবেই প্যালেস কনস্পিরেসি করে কাজগুলো করতে হতো। বাইরের ক্ষমতার বিভিন্ন যে ভরকেন্দ্র আছে সেগুলোকে কেন্দ্র করে সেটা করতে হতো। অতএব সেই জায়গায় এটা গুরুত্বপূর্ণ যে কেন সেই সময়টাতে মীর জাফর আলী খান এটা করেছেন। এবার আয়রনি হচ্ছে মীর জাফর আলী খানের বংশধর কিন্তু লম্বা সময় 150 বছরের উপরে কিন্তু এই বাংলা শাসনও করেছেন। কখনো কখনো বিভিন্ন অংশ ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তারপরে হচ্ছে ব্রিটিশদের কাছে চলে গেছে, ব্রিটিশরা আবার তার জামাতাকে বসিয়েছে, আবার জামাতার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। এরকম অনেকগুলো ঘটনা, নাটকীয়তার মধ্য দিয়ে এই বংশধর কিন্তু লম্বা সময় এই দেশ শাসনও করেছেন। এই জন্য হিস্টোরিয়ানদের মধ্যে এই দ্বন্দ্ব আছে যে ওয়েদার মীর জাফর আলী খান ওয়াজ এ ট্রেইটর অর নট, না এটা সিম্পলি একটা ক্ষমতা কাঠামোর জায়গা ছিল। তো দেখেন যে 900+ সৈন্য, 1000 খানেকের ভিতরে সৈন্য ছিল, আর নবাব সিরাজউদ্দৌলার 3000-এর উপরে সৈন্য ছিল, এবং এই 1000 সোলজারের ভিতরে 250-300 ছিল মাত্র ব্রিটিশ হোয়াইট সোলজার ছিল, বাকিরা সবাই ছিল ইন্ডিয়ান মার্সেনারি, ভাড়ায় খাটে। অতএব সেই জায়গা থেকে একটা ঐতিহাসিক যে ক্ষমতার ভারসাম্য, এই ভারসাম্যের যে পতন হয়েছে, ভারসাম্য যে নষ্ট হয়ে গেছে, এরপরে যে ব্রিটিশ কলোনি আসছে, জমিনদারি সিস্টেম চালু হয়েছে, আমরা বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা যে 2 ধাপের ঔপনিবেশিকতাবাদের কবলে পড়ে গেলাম, সাদা ইউরোপিয়ান কলোনাইজেশন এবং লোকাল হিন্দু ব্রাহ্মণ জমিনদারি সিস্টেম, এই 2 শ্রেণীর মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো আমরা পেয়েছি, এই রাষ্ট্র কাঠামোর সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে আওয়ামী লীগ নামক জিনিস। যে ঐতিহাসিক মানে গাদ্দারির ইতিহাস যদি দেখেন আমাদের এই বাংলার শাসন ব্যবস্থাতে, আওয়ামী লীগ হচ্ছে সেই গাদ্দারি এবং যে নিজের রাষ্ট্র, নিজের দেশ, নিজের স্বার্থের সাথে ঐতিহাসিক বেইমানির যে সিলসিলা, সেই সিলসিলার ধারাবাহিকতাকে হোল্ড করে, ধারণ করে হচ্ছে আওয়ামী লীগ নামক জিনিস। এবং হিস্টোরিক্যাল ট্র্যাজেডি, কাকতালীয় ঘটনাটা কি জানেন? এই আওয়ামী লীগের জন্ম হচ্ছে পলাশী দিবসে, 23শে জুন। এই জন্য আজকের এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ, যে দিল্লির আধিপত্যবাদ, দিল্লির এজেন্সি, দিল্লির জাতীয় স্বার্থকে সে ক্যারি করে এখানে, কখনো আওয়ামী লীগ নামে, কখনো জাতীয় পার্টি নামে, এই গাদ্দারিপনার ইতিহাসের সাথে এই তারিখটা কেমন যেন মিলে গেছে। তো এখন কালকে যারা 5,000 টাকা অথবা 10,000 টাকায় এক জেলা থেকে আরেক জেলাতে এসে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে একটু আয়নায় দেখে নেবেন যে আপনি গাদ্দারের জন্য কত টাকা মূল্য দিতে প্রস্তুত, কত টাকা মাসুল দিতে প্রস্তুত।
ইতিমধ্যে যারা আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিং করছে, ধরা খাইছে পুলিশের কাছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোর্স থেকে শুনেছি টাকা কিছু বাকিও আছে। 2,000 টাকা দিয়েছে, 3,000 টাকা দিয়েছে, মিছিল করা শেষ হলে আরও বিকাশে 2,000 টাকা দিবে, সেই 2,000 টাকা আবার বাকি আছে, এদের দালাল ধরে দিয়েছে, সেই দালাল আবার গাড়ি ভাড়ার টাকা দেয় নাই, কারণ আরেক জেলা থেকে নিয়ে আসছে। এবং মিছিল মিটিংয়ের একটা ইন্টারেস্টিং খবর শুনলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল মিছিল মিটিং গোপালগঞ্জ, ফরিদপুরে বেশি হচ্ছে, কিন্তু নাম দিচ্ছে ঢাকার অমুক, ঢাকার অমুক। একটা মিছিল দেখলাম লেখা বাড্ডায়, কিন্তু আমি পিছনের বড় বিল্ডিং দেখে বুঝতে পারলাম এটা আসলে ঢাকার যে সিটি কর্পোরেশনের বিল্ডিংটা, সেই নগর ভবনের সামনের বিল্ডিংয়ে প্রচুর গাছপালা আছে, বিল্ডিংটা দেখে চেনা যায়। অতএব এক এলাকার কথা বলছে, আর এক এলাকাতে মিছিল করছে, পুলিশকে হুমকি দিচ্ছে সামনে আগাবে না, কিছুক্ষণ পরে যখন পুলিশ ধরে উত্তম মধ্যম দিচ্ছে তখন আবার মাফ চাইছে। তো মাফ চাইলে ঠিক এই রকম ধোঁকাবাজির মিছিল 20, 30, 50 জনকে দিয়ে আপনারা আপনাদের নেত্রীকে ফিরায় নিয়ে আসবেন, এটা প্র্যাকটিক্যালি সম্ভব? কত টাকা ইনভেস্ট করবেন? এর বাইরে হলো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনলাইনে বট বাহিনীর পিছনে যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ করতেছে আওয়ামী লীগ, ব্যাপক পরিমাণ টাকা বিনিয়োগ করতেছে। মন্তব্য করলে টাকা, গালাগালি করলে টাকা, আমাদের পোস্টে এসে বাজে বাজে পোস্ট কার্ড করে করে পোস্ট করতেছে, বিশাল টাকা। একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো করে আপনাদের সিম্পলি হাসিনাকে ফিরায় নিয়ে আসার পথ সুগম হচ্ছে না, আপনাদের দেউলিয়াপনাত্ব উন্মুক্ত হচ্ছে। এই যে সম্প্রতি এখন আপনারা আওয়ামী হিন্দু লীগকে, আওয়ামী সংখ্যালঘু ব্যবসায়ীদেরকে নামাইছেন, চেতনা ব্যবসায়ীদেরকে, সংখ্যালঘু ব্যবসায়ীদেরকে নামাইছেন, কি হবে? মানে আপনারা কি মনে করতেছেন জনগণ এগুলো বুঝতে পারছে না? দেশের মানুষ এগুলো বুঝতে পারছে না? জনগণের এই নিশ্চুপতা, এই ভদ্রতাকে কোনোভাবে ছোট করে দেখার চেষ্টা করবেন না। বাংলাদেশ আগের জায়গাতে নাই, 24-এর আগের সেই ফ্যাসিবাদের আমলে ফিরে যাবে না। বাংলাদেশে প্রচণ্ড রকম একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী জুলাইকে ধারণ করে একটা জেনারেশন তৈরি হয়েছে। এই জেনারেশন সংখ্যায় হিউজ এবং পাওয়ারফুল তাদের সাইজের কারণে। তারা, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে তথাকথিত বুদ্ধিজীবিতা এবং আমলাতন্ত্রের, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির একটা অংশের ভিতরে এই আওয়ামী ফ্যাসিবাদকে লালন করা একটা জনগোষ্ঠী আছে, এবং এই জনগোষ্ঠী কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে। আমরা রিসেন্টলিও দেখেছি বহু আমলাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে যে কারা ভিতরে থেকে বাইরে থেকে প্রতিনিয়ত আওয়ামী লীগকে স্পেস দেওয়া, গণমাধ্যমে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখা, আলোচনা টকশোতে লেখালেখিতে করে রাখা, তারপর হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য তদবির করা কোনো না কোনো ফর্মে। এইটা সিম্পলি ওয়ার্ক করতেছে না। আপনারা চেষ্টা করছেন, কিন্তু আপনাদের সাথে ওই পতিত আওয়ামী লীগের একটা অংশ ছাড়া কেউ এখানে নাই। দিন শেষে আসলে কি ক্ষতি করছেন? হাসিনা ফিরবে না, হাসিনার আত্মীয় স্বজন পোলাপান ফিরবে না। ওর 14 গোষ্ঠীর সে নিজে পালানোর আগে সবাইকে বইলা দেশ ছাড়া করছে, সবাইকে। হাসিনা তার নিজকে এবং তার নিজের আত্মীয় স্বজন পরিবারকে এই দল এবং এই দেশের থেকে বেশি ভালোবাসে, এটা মাথায় রেখেন। সে এবং তার বাপ সবাই কিন্তু একাধিকবার এই দেশ ছেড়ে পালাইছে, দল ছেড়ে পালাইছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। অতএব হিস্টোরিক্যালি এই পরিবারকে দিয়ে বাংলাদেশে আর কোনো রাজতান্ত্রিক রাজনীতি আসবে না ফিরে, এটা বটম লাইন। এই জন্য যারা আওয়ামী লীগের হয়ে এখনও পর্যন্ত সেই উন্মত্ততার মধ্যে আছেন, সেই মাদকাসক্তের মধ্যে আছেন, আওয়ামী মাদক আর ফিরবে না। কালকের জন্য কিন্তু আবার সেনাবাহিনী নামানো হয়েছে 1 সপ্তাহের জন্য। বেশি নেশা করলে কিন্তু সেনাবাহিনী ধরে ফেলাইব। এই জন্য হচ্ছে খুব সাবধান থাকেন, আননেসেসারি উস্কানিতে যায়েন না। মনে করতেছেন বিএনপি আমরা আপনাকে স্পেস দিব, বিএনপি স্পেস দেবো, আর তারেক রহমান এখন চীন যাইতেছে। বুঝলেন রাজনীতি কোথা থেকে কোথায় যাইতেছে? তো এই জন্য আমি দেশের সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত হিন্দুদেরকে বলবো, আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, আওয়ামী ফ্যাসিবাদের বয়ানে আর ঢুকিয়েন না। আপনাদের প্রচুর বাড়াবাড়ি কিন্তু দেশের মানুষ দেখে বিরক্ত হয়ে গেছে। আপনারা মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ দিল্লির দালালি করবেন, মাইর খাওয়ার পরে হিন্দু হয়ে যাবেন, সনাতনী হয়ে যাবেন, সংখ্যালঘু অধিকার নষ্ট হচ্ছে বলে সারা দুনিয়াতে চিৎকার চাচামেচি করবেন। দোজ ডেজ আর ওভার। এটা ওয়ার্ক করে নাই। এটা গত 2 বছরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিথ্যাচার আমরা এক্সপোজ করে দিয়েছি সারা দেশে। ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্ট করে করে এক্সপোজ করে দিয়েছে। অতএব আপনাদের এই দুষ্টামিগুলো চলবে না। আপনারা ন্যায্য নাগরিক অধিকারের জায়গায় থাকেন। আমরা সবাই সাংবিধানিক অধিকার দেওয়ার পক্ষে, যে যে অধিকারের প্রাপ্য। কিন্তু মাইরের আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইরের আগ পর্যন্ত এত বড় মূর্তি হইলে সমস্যা কি? পলাশবাড়ির মূর্তির সমস্যা আছে তো? দেশের আইন কানুন মেনে করা হয়নি তো। গত 45 দিনে প্রায় 30-এর মতো মসজিদ মাদ্রাসা বুলডোজ করে দিয়েছে বিজেপি ভারতের বিভিন্ন জায়গায়। আপনারা কয়টা হিন্দু প্রতিবাদ করছেন? কয়টা ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে মুসলমানদের সাথে একাত্মতা সংহতি করতে আসছেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কয়টা বক্তব্য দিয়েছে, কয়টা স্টেটমেন্ট দিয়েছে?
যে গত 10-12 বছরে যে হাজার হাজার মসজিদ মাদ্রাসা গির্জা এগুলো সব বুলডোজ করে দিয়েছে ভারতে? কয়টা কথা বলেছেন? কয়দিন পরপরই হচ্ছে আপনাদের বিভিন্ন দেবদেবীতার জন্মস্থান খুঁজে পাওয়া যায় মসজিদের নিচে, অন্য কোথাও পাওয়া যায় না কেন? এত বড় দেশ, এত খালি মাটি, এত খালি জমি আছে, মসজিদের নিচে পাওয়া যায় কেন? এই অখণ্ড ভারতের যে ফ্যাসিবাদ আছে, এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের হিন্দুদেরকে বের হয়ে আসতে হবে। দয়া করে আপনারা সাধারণ হিন্দুদেরকে বিপদে ফেলিয়েন না। এই যে দাঙ্গার মতো করে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে 2টা ইস্যুকে কেন্দ্র করে, 23শে জুন পলাশী দিবসে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম আর তারেক রহমানের চীন যাত্রা, এর 2টা কোনোটাই কিন্তু সফল হচ্ছে না, সফল হবে না, ওয়ার্ক করবে না। তাই আমি সংখ্যালঘুদের বলবো, দয়া করে বাংলাদেশি নাগরিক আকারে বসবাস করেন, বিজেপির হয়ে এখানে বক্তব্য দেবেন না। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন এবং আপনারা যে উস্কাচ্ছেন এটা কিন্তু আমরা বুঝতেছি। আপনারা চাইতেছেন যে আপনাদের উপরে আঘাত করা হোক, তখন আপনারা দুনিয়াতে এটা নিয়ে রাজনীতি করবেন। এই পুরাতন রাজনীতি আমরা দেখে কিন্তু ক্লান্ত হয়ে গেছি। অতএব নিজেদের ভাগ্য নিজেদের দোজক ডেকে নিয়ে আসবেন না, প্রয়োজন নাই। আপনাদের পলাশবাড়ির শিবের মন্দির বানাবেন, রামের মন্দির বানাবেন, বানান, অনুমতি নিচ্ছেন? 50 ফিটের একটা উঁচু জিনিস বেশি যদি বানান, সরকারের অনুমতি নিতে হবে না? ডিসির কাছ থেকে, বিভাগীয় কমিশনার কাছ থেকে, ওখানকার বিমান অথরিটির কাছ থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদের কাছে অনুমতি নিতে হবে। যে কোনো বিল্ডিং, যে কোনো মিনার বানাইতে হলে তো অনুমতি নিতে হয়, আপনারা নেন নাই কেন? এরপরে হচ্ছে একটা কৌশলগত জায়গায় এই মন্দির নির্মাণ করা হচ্ছে। এটা তো সিম্পলি মন্দির না, 5-6 হাজার হিন্দু আছে এখানে পুরো আসনে, যেখানে প্রায় 3.25 লক্ষ মুসলমান। তাহলে আপনারা মানে কিসের জন্য এটা করতেছেন? সারা ভারতবর্ষ এত উঁচু শিবের মন্দির নাই, রামের মন্দির নাই, আপনাদের এখানে কেন এটা করতে হবে? ওই যে চৈতালিরা বলছে না যে বাংলাদেশের চৈতালি টাইপ যে উস্কানিদাতা আছে আওয়ামী হিন্দু, এগুলো বলতেছে না রংপুরকে আলাদা করবে। তাহলে এই জায়গাতে আপনি সার্বভৌমত্বে আঘাত করছেন। তাহলে পলাশী দিবস, আওয়ামী লীগের জন্মবার্ষিকী আর প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে এই যে সংখ্যালঘুদের নাটক, এই সব কিছু মিলিয়ে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা সব অধিকারে বিশ্বাস করি। আমাদের রেড লাইন হচ্ছে আমাদের সীমান্ত, আমাদের রেড লাইন হচ্ছে আমাদের আজাদি, আমাদের স্বাধীনতার স্বপ্ন। এখানে কোনো কম্প্রোমাইজ করবে না বাংলাদেশের মানুষ। সাধু সাবধান। ধন্যবাদ।